হ্যালো ভিউয়ার্স, অচিন্তদার প্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিএ ইতিহাস অনার্সে সেকেন্ড সেমিস্টারে পড়ছো বা বিএ ইতিহাস পাশের সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসিসি 2 বা এমডিসি 2 পেপারটি রয়েছে, প্রাচীন বিশ্বের সমাজ ও সংস্কৃতি, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ টিকা স্পার্টাকাসের দাস বিদ্রোহ, রোমের দাস বিদ্রোহ, এই প্রশ্নটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আলোচনার শেষে যে উত্তর, সেই উত্তরটি তোমাদেরকে প্রোভাইড করব। এই পেপারের যে সাজেশন, এই পেপারের যে সিলেবাসের ব্যাখ্যা, তা নিয়ে আমি ইতিপূর্বে ভিডিও ক্লাস দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই সেটি দেখে নিও। তোমরা যারা আমাদের চ্যানেল ফলো করো, তোমরা জানো যে আমি ফার্স্ট সেমিস্টারে, তোমরা যখন ফার্স্ট সেমিস্টারে পড়েছিলে, তোমাদের প্রতিটি সাজেশনের প্রতিটি প্রশ্ন ধরে ধরে আমি একের পর এক ভিডিও লেকচার ক্লাসের ভিতর দিয়ে তার উত্তরগুলি তোমাদের সামনে আমি নিয়ে এসেছিলাম। ঠিক সেই রকম তোমাদের এই সেকেন্ড সেমিস্টারেও তোমাদের যে এই সিসি 2 পেপার বা এসিসি 2 পেপারটি রয়েছে, এই পেপারের প্রতিটি প্রশ্নের উত্তর আমি একের পর এক ভিডিও লেকচার ক্লাসের ভিতর দিয়ে বিস্তারিত আলোচনা সহ তার উত্তরগুলি তোমাদের সামনে এনে হাজির করব নিয়মিতভাবে। তাই আমার এই অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলটি তোমাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ বা হেল্পফুল হতে চলেছে। তোমরা তো সাবস্ক্রাইব করবেই, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে, তোমাদের মতামত নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং তোমরা ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। দেখো, কোনো নোটস বা কোনো বিষয় যদি ভালো করে তোমরা না বোঝো, তাহলে কিন্তু মুখস্থ রাখতে পারবে না। এই 500 ওয়ার্ড বা 250 ওয়ার্ডের এই নোটগুলো, এই জন্য প্রথমেই তোমাদের বোঝা প্রয়োজন। তোমাদের কলেজের স্যারেরা তোমাদের লেকচার ক্লাসের ভিতর দিয়ে এগুলো তোমাদের বোঝানোর চেষ্টা করেন। অবশ্য যদিও কলেজের ক্লাস ঠিকঠাকভাবে হয় না, টিউশন যেখানে তোমরা পড়ো সেখানেও ঠিকঠাকভাবে তোমাদের অনেকের হয়তো বোঝানো হয় না, তাই এই বোঝার খামতি বা ঘাটতি থেকে যায়। সেই জায়গা থেকেই আমার এই লেকচার ক্লাসের অবতারণা। দেখো, অনেক ইউটিউব চ্যানেল আছে যে একটা নোটস হয়তো হাতে লিখে বা কম্পিউটারে লিখে সেটা কিন্তু জাস্ট দেখে দেখে পড়ে পড়ে তোমাদেরকে বলে দিচ্ছে, ব্যাপারটা একই দাঁড়ালো, বোঝার কিছুই থাকলো না এখানে। যাতে তোমরা সহজে বুঝতে পারো, তার জন্য আমার এই উদ্যোগ, আমার এই প্রচেষ্টা। তাই আমাকে বা এবং আমার চ্যানেলকে যে তোমরা যদি একটু সাবস্ক্রাইব করো, তাহলে আমি বেশি উৎসাহিত হই তোমাদের জন্য আরো ভালো করে, আমি আরো বেশি ভালো করে তোমাদের এই প্রশ্নগুলোর উত্তরগুলির ব্যাখ্যা সহ আরো সুন্দর সুন্দর ক্লাস তোমাদের সামনে আমি নিয়ে এসে হাজির করতে পারবো। তাই অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, তোমাদের মতামত জানাবে, ভিডিওগুলি ভালো লাগলে একটি লাইক করবে এবং তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসের মূল আলোচনার বিষয়। স্পার্টাকাস, ইনি একজন দাস ছিলেন, কৃতদাস। স্পার্টাকাসের দাস বিদ্রোহ, বা শুধু প্রশ্ন আসতে পারে স্পার্টাকাসের বিদ্রোহ। এই প্রশ্নটি দেখো সিইউ ক্যালকাটা ইউনিভার্সিটি বিএ হিস্ট্রি অনার্সের সেকেন্ড সেম ডিএসসিসি 2 বা সিসি 2 এবং হিস্ট্রি জেনারেল যারা পড়ছো সেকেন্ড সেমিস্টারে, তাদের জন্য এমডিসি 2 পেপারের জন্য এই প্রশ্নটি ইম্পর্টেন্ট। 5 নম্বরের প্রশ্ন। তো স্পার্টাকাসের এই দাস বিদ্রোহ রোমে ঘটে। তা তোমাদের সিলেবাসে তোমরা জানো, আমি সিলেবাস নিয়েও একটা ডিটেলস আলোচনা বা বিস্তারিত ডিসকাস করেছি, সেখানে তোমরা বুঝতে পারবে দেখলে যে তোমাদের সিলেবাসের একটা বড় অংশ জুড়ে রয়েছে গ্রিস আর রোম, প্রাচীন রোম। তা রোমের অর্থনীতি দাঁড়িয়েছিল দাস ব্যবস্থার উপরে। দাসদের দিয়ে রোমের অর্থনীতি আবর্তিত হতো, রোমের কৃষি অর্থনীতি, এবং রোমের প্রতিটি বাড়িতে বাড়িতে দাস ছিল। তাই খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে রোমের ইতিহাসে এই স্পার্টাকাসের দাস বিদ্রোহ একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। রোমানরা দাসেদেরকে গ্ল্যাডিয়েটরে পরিণত করতো। দেখো, গ্ল্যাডিয়েটর, এটি নিয়ে কিন্তু একটা ভালো সিনেমা আছে, ইংল্যান্ডের একজন স্বনামধন্য অভিনেতা রাসেল ক্রোর। তোমরা সিনেমাটা দেখলে বুঝতে পারবে গ্ল্যাডিয়েটর কাকে বলে। তা গ্ল্যাডিয়েটর হচ্ছে দাসদের, কিছু কিছু শক্তিশালী দাসদেরকে গ্ল্যাডিয়েটরে প্রশিক্ষণ দেওয়া হতো এবং এই গ্ল্যাডিয়েটরকে তাদের হাতে অস্ত্র দিয়ে গ্ল্যাডিয়েটরদের ভিতরে লড়াই বা ফাইট বাঁধিয়ে দেওয়া হতো। যতক্ষণ না পর্যন্ত একজনের মৃত্যু না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই লড়াই চলতো। অনেক সময় হিংস্র জন্তু জানোয়ার, বিশেষ করে বাঘ বা সিংহের সাথেও এই গ্ল্যাডিয়েটরদের লড়াই করতে হতো এবং সেখানে একজনের মৃত্যু না হওয়া পর্যন্ত এই লড়াই কিন্তু চলতো। রোমের যে অ্যাম্পি থিয়েটার বলে একটা বিরাট বড় প্রেক্ষাগৃহ রয়েছে, সেই জায়গায় চলতো এই ধরনের খেলা বা এই লড়াই, গ্ল্যাডিয়েটরদের লড়াই কিন্তু এইখানে হতো। আর এই খেলা দেখতো কারা? রোমের রাজা দেখতেন, রোমের যারা অভিজাত তারা এই খেলা দেখে উপভোগ করতেন। রোমের কাপুয়া বলে একটি নগরী আছে, যেখানে এই গ্ল্যাডিয়েটরদের প্রশিক্ষণ কেন্দ্র ছিল। এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে 12 জন গ্ল্যাডিয়েটর পালিয়ে আসেন এবং তারা নিকটবর্তী, রোমের নিকটবর্তী ভিসুভিয়াস যে পর্বত, সেই পর্বতে তারা আশ্রয় নেয় এবং এই 12 জন, তাদের ভিতরে একজন স্পার্টাকাস বলে একজন দাস ছিলেন। তিনি খুব শক্তিশালী ছিলেন এবং খুব অসীম সাহস ছিল তাকে তারা নেতা নির্বাচন করে এবং নেতা নির্বাচন করে তার নেতৃত্বে তারা বিদ্রোহ ঘোষণা করে।
এই ছিল রোমের স্পার্টাকাসের বিদ্রোহের প্রথমে সূচনা বা তার যে শুরুয়াত। এই স্পার্টাকাসের বাড়ি ছিল অ্যাকচুয়ালি থ্রেস অঞ্চলে। তা রোমের সাথে থ্রেসের একসময় যুদ্ধ বাঁধে, গ্রিসের থ্রেস। এখন এই থ্রেস যুদ্ধে পরাজিত হয় এবং থ্রেস থেকে যেসব যুদ্ধবন্দী নিয়ে আসা হয় রোমে, তাদেরকে দাসে পরিণত করা হয়। এই দাসেদের ভিতরে একজন ছিলেন এই স্পার্টাকাস। তা প্রথমে রোমানরা তাকে দাসে পরিণত করে, পরে তাকে গ্ল্যাডিয়েটরে পরিণত করে। এখন প্রশিক্ষণ কেন্দ্র থেকে পালিয়ে 12 জন কৃতদাস তারা এই স্পার্টাকাসের নেতৃত্বে তারা সংঘবদ্ধ হয় এবং রোমের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। তো তোমরা জানো যে তোমাদের 5 নম্বরের প্রশ্নে 250 ওয়ার্ডে লিখতে হয়, যেখানে 3টি প্যারা করে লিখতে হবে। প্রথম প্যারাতে কিন্তু এই বিষয়গুলোই আলোচনা করতে হবে যেগুলো আমি বললাম। এরপরে দেখো সেকেন্ড প্যারাতে এটাই বলা হবে যে এই স্পার্টাকাস ছিলেন অসীম সাহসী এবং খুব শক্তিশালী এবং ধী শক্তি সম্পন্ন। তিনি তার অনুগামী যেসব দাস, সেই দাসদেরকে নিয়ে তিনি একটি সেনাবাহিনী তৈরি করেন এবং এই সেনাবাহিনীতে অশ্বারোহী, পদাতিক, শত্রুপক্ষের খবর সংগ্রহ করার জন্য কৃতদাস সবই কিন্তু ছিল। এবং এরা এই স্পার্টাকাসের নেতৃত্বে এই দাসেরা রোমের যারা অভিজাত বড় লোক তাদেরকে আক্রমণ করতে থাকে। তা রোমের অভিজাতরা বা ধনী যারা, তারা কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে এই স্পার্টাকাসের এই অভ্যুত্থানে এবং তারা রোমান প্রজাতন্ত্রকে চাপ সৃষ্টি করতে থাকে যে স্পার্টাকাসের এই বিদ্রোহকে দমন করার জন্য। শেষ পর্যন্ত একজন রোমান ধনী ব্যক্তি, সেই তার নামটি দেখে নাও, মার্কাস লিসিনিয়াস ক্রাসাস। ইনি একজন রোমের ধনী অভিজাত ছিলেন। তা রোমান প্রজাতন্ত্র এই স্পার্টাকাসের বিদ্রোহকে দমন করার জন্য এই মার্কাস লিসিনিয়াস ক্রাসাসকে সেনাপতি নিয়োগ করেন। এখন এই এনার নেতৃত্বে এই সেনাবাহিনীর সাথে, রোমান সেনাবাহিনীর সাথে স্পার্টাকাসের বিদ্রোহ হয়, খণ্ডযুদ্ধ বাঁধে এবং সেই খণ্ডযুদ্ধে এই ক্রাসাসের বাহিনী কিন্তু পরাজিত হয়। ক্রাসাসের অভয়বাণী সত্ত্বেও তার সেনাবাহিনীর সৈন্যরা সব দলে দলে পিছু হটতে থাকে। হ্যাঁ, তাহলে সহজেই কিন্তু স্পার্টাকাস এখানে জয়লাভ করেন এবং স্পার্টাকাস এরপরে রাজধানী রোম অবরোধ করেন। রোম অবরোধ করে তিনি দক্ষিণ দিকে, ইতালির যে দক্ষিণ দিকে সিসিলি বা নেপলস রয়েছে বড় বড় প্রদেশ, তিনি সিসিলি অভিমুখে যাত্রা করেন। তার একটাই উদ্দেশ্য ছিল, সিসিলিতে অনেক কৃতদাস ছিলেন, এই কৃতদাসকে তিনি মুক্ত করতে চাইছিলেন, করে নিজের দলে তিনি তাদেরকে ঢোকাতে চাইছিলেন। এই সময় একদল জলদস্যু অর্থের বিনিময়ে এই স্পার্টাকাসকে সাহায্য করার প্রতিশ্রুতি দেয়, যদিও একেবারে অন্তিম মুহূর্তে তারা বিশ্বাসঘাতকতা করে, তারা পালিয়ে যায়। তো যাই হোক, শেষ পর্যন্ত কিন্তু এই স্পার্টাকাসের নেতৃত্বে এই দাস বাহিনী তারা সিসিলিতে প্রবেশ করতে পারেনি, একেবারে খুব কাছে গিয়েও তারা কিন্তু ব্যর্থ হয়। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে দ্বিতীয় প্যারাতে। এবং তৃতীয় প্যারাতে আলোচনা করতে হবে যে রোম প্রজাতন্ত্রের সাথে দাসেদের যে বিদ্রোহটি হয়, শেষ যে যুদ্ধটি হয়, সেটি হচ্ছে 71 খ্রিস্টপূর্বাব্দ, 71 খ্রিস্টপূর্বাব্দ। এবং এখানে স্পার্টাকাস 2 জন রোমান সেনাধ্যক্ষকে হত্যা করেন এবং সেই হত্যাকাণ্ডের সময় তার পায়েও গুরুতর আঘাত লাগে। এই আঘাত লাগা সত্ত্বেও তিনি যুদ্ধ করতে থাকেন এবং যুদ্ধের তার শরীরটি ছিন্ন ভিন্ন হয়ে যায়। যুদ্ধক্ষেত্রে তিনি মারা যান, যদিও তার দেহ খুঁজে পাওয়া যায় না। রোমানরা চেয়েছিলেন যে তাকে আপাতত জীবিত অবস্থায় ধরতে, কিন্তু তাকে জীবিত অবস্থায় ধরা সম্ভব হয়নি। স্পার্টাকাসের মৃত্যুর ফলে তার যে অনুগত দাসেরা তারা ছত্রভঙ্গ হয়ে পড়ে এবং এই দাস অভ্যুত্থানটি ব্যর্থ হয় এবং সেনাপতি পম্পেই এই জীবিত যেসব কৃতদাসকে তিনি ধরতে পেরেছিলেন, এই স্পার্টাকাসের বাহিনীর যেসব দাসদেরকে তিনি জীবিত অবস্থায় ধরতে পেরেছিলেন, তাদেরকে নিষ্ঠুরভাবে হত্যা করেন। কাপুয়া নগরী থেকে রোম এই বিস্তীর্ণ পথের দুধারে প্রায় 6000 কৃতদাসকে ক্রুশবিদ্ধ অবস্থায় রাস্তার দুধারে তাদের মৃতদেহগুলোকে টানিয়ে রাখা হয়। একটা অমানবিকভাবে চরম নিষ্ঠুরতার সাথে এই দাস বিদ্রোহকে দমন করা হয় এবং এই দমন করা সত্ত্বেও কিন্তু রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে একটা বড় সড় প্রশ্ন কিন্তু তুলে ধরে স্পার্টাকাসের বিদ্রোহ। কারণ রোমে বা রোম প্রজাতন্ত্রে এই যে দাস ভিত্তিক যে রোমান সাম্রাজ্য, সেই রোমান সাম্রাজ্যের যে প্রকৃত স্বরূপ সেটি বিশ্বের সামনে উদ্ভাসিত হয়। মানুষ রোমান সাম্রাজ্যের স্বৈরাচারিতা, নিষ্ঠুরতা, অমানবিকতা এই ব্যাপারটা কিন্তু জানতে পারে, বুঝতে পারে। একজন মার্কিন লেখক আছে, তার নামটি দেখো, হাওয়ার্ড ফার্স্ট। এই হাওয়ার্ড ফার্স্ট তিনি স্পার্টাকাস বলে একটি গ্রন্থ লিখেছিলেন। তার গ্রন্থের নামটাই হচ্ছে স্পার্টাকাস। এটি একটা উপন্যাস।
এই উপন্যাসের উপরে বেস করে কিন্তু অনেক সিনেমাও আছে। স্পার্টাকাসের উপরেও কিন্তু সিনেমা তৈরি হয়েছে, গ্ল্যাডিয়েটরের উপরেও সিনেমা তৈরি হয়েছে। এখন এই স্পার্টাকাসের এই গ্রন্থ মানে নামক এই যে উপন্যাস, এই উপন্যাসে হাওয়ার্ড ফার্স্ট খুব সুন্দরভাবে চমৎকারভাবে এই টোটাল স্পার্টাকাসের এই বিদ্রোহের বিষয়টিকে কিন্তু উপস্থাপনা করেছেন এবং মানুষ জানতে পেরেছে রোমের এই স্পার্টাকাসের বিদ্রোহ। তো এই বিষয়গুলো নিয়ে শেষ প্যারাতে লিখতে হবে। তাহলে প্রথম প্যারাতে কি লেখা হবে না, গ্ল্যাডিয়েটরে তো পরিণত করতো দাসেদের, তারা কাপুয়া নগরীতে প্রশিক্ষণ নিত, সেখান থেকে 12 জন পালিয়ে ভিসুবিয়াস পর্বতে আশ্রয় নেয়, তাদের মধ্যে একজন স্পার্টাকাস, তিনি নেতা নির্বাচিত হন। সেকেন্ড প্যারাতে আমরা কি দেখবো, এই অসীম সাহসী সাংগঠনিক শক্তির অধিকারী স্পার্টাকাস একটি সেনাবাহিনী তৈরি করেন, যার ভেতর পদাতিক, অশ্বারোহী, গুপ্তচর সবই ছিল। রোমের অভিজাতরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। রোমান প্রজাতন্ত্র মার্কাস লিসিনিয়াস ক্রাসাসকে সেনাপতি নিয়োগ করে তার বিরুদ্ধে যুদ্ধে পাঠায় এবং এই ক্রাসাসের বাহিনী পরাজিত হয়। স্পার্টাকাস তখন রোম নগরী অবরোধ করে সিসিলির দিকে অগ্রসর হন, কিন্তু তিনি সিসিলিতে শেষ পর্যন্ত যেতে পারেননি। এবং শেষ প্যারাতে কি দেখবো, 71 খ্রিস্টপূর্বাব্দের শেষ যুদ্ধটি হচ্ছে। স্পার্টাকাস দুজন সেনাধ্যক্ষকে, রোমান সেনাধ্যক্ষকে হত্যা করছেন, নিজেও গুরুতর আঘাত পাচ্ছেন পায়ে এবং যুদ্ধক্ষেত্রে তার দেহটি ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। রোমানরা চেয়েছিল তাকে জীবিত অবস্থায় ধরতে, কিন্তু তাকে ধরতে পারেনি। তার এই মৃত্যুর পর তার যে কৃতদাস বাহিনী তারা ছত্রভঙ্গ হয়ে যায় এবং সেনাপতি পম্পেই বন্দি অবস্থায় প্রায় 6000 কৃতদাসকে হত্যা করেন। নিষ্ঠুরতার সাথে, চরম অমানবিকতার সাথে এই রোমানরা স্পার্টাকাসের এই বিদ্রোহকে দমন করেন। দমন করলেও একটা বড়সড় প্রশ্ন তুলে ধরে বিশ্বের সামনে, রোমান সাম্রাজ্যের যে স্বরূপ, কৃতদাস ভিত্তিক যে রাষ্ট্র ব্যবস্থার স্বরূপ, সেটি বিশ্বের সামনে উদ্ভাসিত হয়। হ্যাঁ, এখানে মার্কিন একজন লেখক আছেন হাওয়ার্ড ফার্স্ট, তিনি স্পার্টাকাস নামক একটি গ্রন্থের মাধ্যমে এই সমস্ত ঘটনার বিবরণ তার এই উপন্যাসে তুলে ধরেছেন বিশ্বের সামনে। তো এই ঘটনার একদম সহজ একটা বিষয়, এটাকে আগে ভালো করে একটু বুঝতে হবে, তারপর তোমরা এর যে নোটসটা আছে সেই নোটসটা পড়বে, দেখে একেবারে মুখস্থ হয়ে যাবে। যাই হোক, এই নোটসটি বা এই প্রশ্নের উত্তরটি 250 ওয়ার্ডে সেটি কিভাবে লিখবে তোমরা, সেই উত্তরটি আমি লিখেছি তোমাদের জন্য। সেই উত্তরটি নিয়ে এবার অন স্ক্রিন আলোচনা করবো। বিএ হিস্ট্রি অনার্স জেনারেল সেকেন্ড সেমিস্টার, অনার্সের ক্ষেত্রে ডিএসসিসি2 বা পাশের ক্ষেত্রে এমডিসি2, প্রশ্নমান 5, স্পার্টাকাসের বিদ্রোহ। উত্তরটি দেখো, খ্রিস্টপূর্ব প্রথম শতকে রোমান ইতিহাসের এক তাৎপর্যপূর্ণ ঘটনা ছিল স্পার্টাকাসের নেতৃত্বে দাস বিদ্রোহ। রোমানরা দাসদের গ্ল্যাডিয়েটরে পরিণত করত। গ্ল্যাডিয়েটরের কাজ ছিল ধারালো অস্ত্র দিয়ে নিজেদের মধ্যে লড়াই করে রোমান অভিজাতদের মনোরঞ্জন করা। একজন গ্ল্যাডিয়েটরের মৃত্যু না হওয়া পর্যন্ত এই লড়াই চলত। রোমান অভিজাতরা এই মৃত্যু উপভোগ করত। কাপুয়া নগরীতে একটি গ্ল্যাডিয়েটর প্রশিক্ষণ কেন্দ্র ছিল। 74 খ্রিস্টপূর্বাব্দে গ্ল্যাডিয়েটররা একটি রাষ্ট্রবিরোধী বিদ্রোহের পরিকল্পনা করে। এই পরিকল্পনার সঙ্গে যুক্ত 12 জন গ্ল্যাডিয়েটর প্রশিক্ষণ কেন্দ্র থেকে পালিয়ে গিয়ে ভিসুবিয়াস পর্বত চূড়ায় আশ্রয় নেয়। এই পলাতক বিদ্রোহীরা স্পার্টাকাসকে তাদের নেতা নির্বাচিত করে। স্পার্টাকাস ছিলেন একজন সাহসী, শক্তিমান ও ধী শক্তি সম্পন্ন ব্যক্তি। তিনি ছিলেন থ্রেসের অধিবাসী। রোমানরা তাকে যুদ্ধবন্দী হিসেবে নিয়ে এসে প্রথমে দাসে ও তারপর গ্ল্যাডিয়েটরে পরিণত করে। পরের প্যারায় দেখো, অসীম সাহস ও দক্ষ সাংগঠনিক ক্ষমতার মাধ্যমে স্পার্টাকাস বহু সংখ্যক দাস নিয়ে একটি বাহিনী গড়ে তোলেন। এই বাহিনীতে পদাতিক, অশ্বারোহী ও শত্রুপক্ষের সংবাদ সংগ্রহের জন্য গুপ্তচর, সব রকমই সৈন্যই ছিল। স্পার্টাকাসের নেতৃত্বাধীন দাস বাহিনীর আক্রমণ রোমান অভিজাতদের আতঙ্ক বাড়িয়ে তোলে। প্রাথমিক পর্বে দাস বাহিনীর সাফল্য রোমের সম্পদশালী মানুষদের সন্ত্রস্ত করেছিল। এই বিদ্রোহ দমনের জন্য রোমান রাষ্ট্র ধনী ব্যক্তি মার্কাস লিসিনিয়াস ক্রাসাসকে সেনাপতি নিযুক্ত করে। যুদ্ধে ক্রাসাসের বাহিনী স্পার্টাকাসের নেতৃত্বাধীন দাস বাহিনীর হাতে পরাজিত হয়। দাস বিদ্রোহের উগ্রতা রোমান বাহিনীকে ছত্রভঙ্গ করে দেয়। ক্রাসাসের অভয়বাণী উপেক্ষা করে রোমান সৈন্যরা পালাতে থাকে। বিদ্রোহীরা রোম অবরোধ করে দক্ষিণ ইতালি দিকে অগ্রসর হয়। একদল জলদস্যু অর্থের বিনিময়ে বিদ্রোহীদের সাহায্য করার প্রতিশ্রুতি দেয়, কিন্তু তারা শেষ পর্যন্ত বিশ্বাসঘাতকতা করে। স্পার্টাকাসের উদ্দেশ্য ছিল সিসিলি গিয়ে সেখানকার দাসদের তার বাহিনীতে সামিল করা, কিন্তু খুব নিকটে গিয়েও শেষ পর্যন্ত বিদ্রোহী বাহিনীর পক্ষে সিসিলি পৌঁছানো সম্ভব হয়নি। এবং শেষ প্যারা দেখো, রোমানদের সঙ্গে দাসদের শেষ যুদ্ধ হয় 74 খ্রিস্টপূর্বাব্দে। স্পার্টাকাস দুজন রোমান সেনাধ্যক্ষকে হত্যা করেন, কিন্তু তিনিও পায়ে আঘাত পান। এই অবস্থাতেও স্পার্টাকাস যুদ্ধ চালিয়ে যান। রোমানরা তাকে জীবিত বন্দী করতে চেয়েছিলেন, কিন্তু তারা ব্যর্থ হয়। বীরত্বের সঙ্গে যুদ্ধ করে স্পার্টাকাসের শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। যুদ্ধক্ষেত্রের কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি। স্পার্টাকাসের মৃত্যু দাস অভ্যুত্থানকে চূড়ান্ত ব্যর্থ করে দেয়। চরম নিষ্ঠুরতা চালিয়ে রোমান প্রজাতন্ত্র দাস অভ্যুত্থান দমন করে। যে সমস্ত দাস বিদ্রোহী বেঁচে ছিলেন, সেনানায়ক পম্পেই এর বাহিনী তাদের জীবিত অবস্থায় হত্যা করে। কাপুয়া থেকে রোম পর্যন্ত বিস্তৃত রাস্তার ধারে 6000 বিদ্রোহী দাসদের মৃতদেহ ক্রুশবিদ্ধ অবস্থায় ঝুলিয়ে রাখা হয়েছিল। অমানবিক নিষ্ঠুরতা
পন্থা অবলম্বন করে দাস বিদ্রোহ দমন করা হয়েছিল বটে, কিন্তু স্পার্টাকাসের নেতৃত্বাধীন এই অভ্যুত্থান রোমান ব্যবস্থার বিরুদ্ধে এক বড়সড় প্রশ্ন তুলে দিয়েছিল এবং দাস ভিত্তিক রোমান সাম্রাজ্যের প্রকৃত স্বরূপ উদ্ঘাটিত করেছিল। মার্কিন লেখক হাওয়ার্ড ফার্স্ট রচিত স্পার্টাকাস উপন্যাসে এই বিদ্রোহের এক চমৎকার উল্লেখ্য তুলে ধরা হয়েছে। তো এই ছিল স্পার্টাকাসের দাস বিদ্রোহের উপরে টিকা। এটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট সাজেশন, তোমরা দেখবে এটি কিন্তু সাজেশনে প্রথমেই আছে। তোমাদের আর বাকি যেসব প্রশ্নগুলো আছে তা একের পর এক ভিডিও লেকচার ক্লাসের ভিডিও দিয়ে তোমাদের সামনে তার উত্তরগুলো আমি নিয়ে আসবো। তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে, আমাকে উৎসাহ দেবে, তোমাদের বন্ধুদের কাছে চ্যানেলকে শেয়ার করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে।